সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুধাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতা মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাকের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। মহাখালীর নিউ ডিওচেসের গ্যালারি কসমোসে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী মিউজিক্যালিটি ইন উড। প্রদর্শনী চলবে 5 মার্চ পর্যন্ত। কাউন্টার ফটোর মিরপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী পার্ক ইন প্লেস ফর পাবলিক। প্রদর্শনী চলবে 10 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে অনুষ্ঠান বিজ টাইম। রাত 8:20 থাকছে বৃন্দাবন দাসের রচনায় সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক নাটক সোনার খাঁচা। আমি প্রতিবাদ করতেছি না তার মানে না যে আমি মাইনে নিচ্ছি। তোর মাইনে নেওয়া না নেওয়া কি আসে যায়? তোমার কাছ থেকে প্রমাণ নিয়ে আমার জানা লাগবে যে তুমি সিটেরি করেছাও কিনা। হ্যাঁ, কারে কয়জনের কাছ থেকে তুমি প্রমাণ চাও? তুমি কি জানো এই শবনম না থাকলে পারে মানুষজন পিটায় তোমার ছাল তুলে নিত পিটির। আবার লেকচার মারতেছ, তাই না? মানুষের কাছে আমাকে অপদস্থ করবে আর তোমাকে আমি ঘরে থাকতে দেবো, সেটা তো হচ্ছে না। আমি জানতাম না যে তুমি এত বড় ক্ষমতা লোভী মহিলা, যে ক্ষমতার লোভে নিজের স্বামী বাড়ি থেকে বাইর করে দেয়। প্রমাণ করবে চায় যে সে একজন সৎ, যে লিস্টি করার অপরাধে স্বামী ঘরের মধ্যে ঢুকতে দেয় না, যাতে মানুষ ধন্য ধন্য করে সামনের ইলেকশনে ভোট দেয়। আমি বুঝি না মনে করি চাও ওরে আমার ক্ষমতা রে। রাত 9টায় প্রচার হবে একক নাটক। তবে কি ভুলের মধ্যে দিয়ে চলেছি? নইলে আবির কেন আসে না? আবির, আমি কি আরেকটা সকাল তোমার আর আবিরের সাথে দেখতে পাবো? রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাক। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আজ 2রা মার্চ আমাদের সকলের প্রিয় অভিনয় শিল্পী এবং একই সাথে প্রখ্যাত আবৃত্তি শিল্পী গোলাম মুস্তাফার জন্মবার্ষিকী। তাকে স্মরণ করে আজকে আমাদের এই আলাপচারিতা আমরা শুরু করছি। তো তাকে নিয়ে আপনার অনুভূতিটা একটু জানতে চাইব। প্রথমত আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাই মরহুম গোলাম মুস্তাফা স্যারকে। তিনি তো সব্যসাচী প্রতিভার একজন মানুষ ছিলেন। একাধারে 4টা মিডিয়াম, বেতার, মঞ্চ অভিনয়, চলচ্চিত্র এবং আবৃত্তি, এবং আবৃত্তি চর্চার ভূমিটাকেই উর্বর করেছেন তিনি। তো তারই উত্তরসূরি হিসেবে আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এবং সকল আবৃত্তি শিল্পীকেই উনি যুগে যুগে কালে কালে ইন্সপায়ার করে গিয়েছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এবার আপনার সাম্প্রতিক সময়ের ব্যস্ততা সম্পর্কে। এই তো আমরা ভাষার মাস 21শে ফেব্রুয়ারি ছিল, পুরো মাসটা জুড়ে ছিল অমর 21-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কাজ। প্রথমে যে কাজটির কথা আমি বলতে চাই সেটি হচ্ছে একটি কাজ করেছে ভাষার গান নামে, গান কবিতা স্লোগানে একটি মিউজিক ভিডিও রিলিজ করেছে। সেখানে আমার সাথে সহশিল্পী ছিল গানে কর্নিয়া, প্রতীক হাসান, স্বপ্নিল সজীব এবং নাদিয়া ডোরা। তারপর গত 16ই ফেব্রুয়ারি ভারতীয় হাইকমিশন এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আমন্ত্রণে বসন্ত উৎসব করলাম। সেখানে আমার সাথে গান করেছেন
উপমহাদেশে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরাতা। এবং এই যে ঋতুভিত্তিক অনুষ্ঠানগুলো হচ্ছে, নগর জীবনে মানুষের কাছে কিন্তু এখনো হারিয়ে যাচ্ছে দিনে দিনে। তো এটা একটা বিশেষ প্রাপ্তি ছিল। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে ইউএস এম্বাসি এবং দি আমেরিকান সেন্টার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে একটি সঙ্গীত সন্ধ্যা করেছিল স্বপ্নিল অ্যান্ড ফ্রেন্ডস নামে। সেখানে I got this immense pleasure to recite some poems among the young audiences. বাহ, এই যে অডিয়েন্সের সামনে কবিতা পড়তে নিজের অনুভূতি বা আবেগগুলোকে প্রকাশ করতে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, কারণ আমার সত্যি সৌভাগ্য হয়েছে আমার অগ্রজদের সাথে কাজ করবার। বর্তমান যারা সহযোদ্ধা আছে আবৃত্তি শিল্পী, তাদের সাথেও কাজ করছে, এবং পরবর্তী প্রজন্ম, আই থিঙ্ক আই এম গেটিং ওল্ডার, তো নতুন প্রজন্ম আসছে, তারা এই শিল্পের সাথে যুক্ত হচ্ছে দেখে সত্যি খুব ভালো লাগে যে একটা সময় তো ছিল যে আমিও ওখানে ছিলাম, নতুন ছিলাম। আচ্ছা, আজকে আমাদের আয়োজন শুরুই করলাম, আমাদের এই আলাপচারিতা শুরুই করলাম একজন বিখ্যাত বা গুণী মানুষকে স্মরণ করে। তো তাকে স্মরণ করে বা গোলাম মুস্তফাকে ডেডিকেট করে আপনি কোনো কবিতা কি আজকে আমাদের? নিশ্চয়ই, আমি একটি কবিতা শোনাতে চাই। সেটাই ওনার একটা অ্যালবাম ছিল চয়নিকা বলে। আচ্ছা, সেখানে উনি একটা কবিতা পড়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে, বৈষ্ণব পদাবলীর ছন্দে লেখা ব্রজবুলিতে। ভাষা না, কিন্তু একটা একটা মৃত বুলি, এখন রবীন্দ্র সৃষ্ট বুলি। এটা কোনো অ্যালবাম থেকে নেয়া? এটা রবীন্দ্রনাথের লেখা কবিতা, কিন্তু উনি প্রকাশ করেছিলেন। সঞ্চিতা খুলে প্রথম যে কবিতাটা পাওয়া যায় মরণ, সবাই বলে মরণ, কিন্তু এটা মারানা। আচ্ছা, সেটা শোনাচ্ছি। এখানে বলছে, মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরন তুঝা মেঘ জটা জুটা, रक्त कमल कर रक्त अधर पुटा, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत कर दान, तुहु मम श्याम समान। मरण रे श्याम तुहारई नाम, चिर बिसरल यब निरदय माधव, तुहु न भाई विमोय बाम। आकुल राधा रिझयति जर जर, झरई नयन दऊ अनुखन झर झर, तुहु मम माधव तुहु मम दोसर, तुहु मम ताप खुजाओ, मरन तू आओ रे आओ। भुज पाशे तब लहु संबोधई, आँखि पात मझु आ सब मोदई, नींद भरब सब देहा, तुहु नहीं बिसरबी तुहु नहीं छोरबी, राधा हृदय तू कब हु न तोरबी, हिय हिय राखबी अनुदिन अनुखन, अतुलन तोहार लेहा। বাহ, আপনার কণ্ঠে কবিতাটিতে চমৎকার শোনালো, কিন্তু অর্থটা কি আপনি এটা জানেন বা আমাদের কাছে একটু পরিষ্কার করে বলতে পারবেন কি ধরনের অর্থ? রবীন্দ্রনাথ বলছে যে মৃত্যু কৃষ্ণের সমান। আচ্ছা, তো মরণে রে তুহু মম শ্যাম সমান বলছে, মৃত্যু তুমি কৃষ্ণের মতো। তাহলে রাধা কৃষ্ণের এই যে যে লীলাটা, তো মৃত্যুটা যদি কৃষ্ণ হয়, তাহলে আমাদের এই যে যে পুরো জীবনটা এবং জীবনের যে উত্তরণ অবনমন প্রেম ভালোবাসা এত সব ইমোশনসের মধ্যে দিয়ে মানুষ যায়, তো আমরা সহজেই বলতে পারি যে জীবনটা রাধার, মৃত্যুটা কৃষ্ণ। তো রাধা কৃষ্ণের মিলন হয় জীবন এবং মৃত্যুর শেষে গিয়ে মোহানা। তো আমি বলতেই পারি জীবনের রে তুহু মামা রাধে রাধে। আচ্ছা, বিভিন্ন রকম ব্যস্ততার কথা শুনছিলাম, আপনি এখনই বললেন যে একটি কবিতার অর্থ। একজন আবৃত্তিকারকে একটি কবিতার অর্থ আসলে বোঝাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? ভীষণভাবে জরুরি। কারণ কি, একজন কবি যখন একটি কবিতা লিখে, সে তো তার সেন্টিমেন্ট ইমোশনস থেকে কবিতাটি লিখে। যখন আবৃত্তিকার হিসেবে বা আবৃত্তি শিল্পী হিসেবে আমি সেটা মানুষের সামনে গিয়ে পড়বার প্রয়াস করি, তখন আমার মধ্যে দুটো জিনিস খুব কাজ করা উচিত। একটি হচ্ছে কর্তব্য এবং আরেকটি হচ্ছে শ্রদ্ধা। এবং দুটো জিনিসের সমন্বয়, এটি যদি একটি কঙ্কাল হয় একটা কবিতা, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করাটা শিল্পীর দায়িত্ব। তো তখনই আমি যখন সে কবিতাটিকে প্রাণ দিতে পারবো, তখনই কবিতাটা প্রাণবন্ত হয়ে মানুষের সাথে রিলেট করতে পারবে।
এবং সেটাই শিল্প, সেটাই আবৃত্তি শিল্প। তো সেই প্রাণ প্রতিষ্ঠার কাজটা আমাদের। একজন তরুণ এই সময়ে নিজেকে আসলে একজন আবৃত্তি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে চান, তাহলে তার আসলে করণীয় কি? শিল্পী হিসেবে আমাদের কি সত্যি একাডেমিক কোনো প্রতিষ্ঠান আছে যেখান থেকে when does someone register as an artist? আমি তো মনে করি যে শিল্পী হবার জন্য না কোনো প্রতিষ্ঠানের দরকার নেই। আচ্ছা, এটা সত্যি ঈশ্বর প্রদত্ত একটি প্রতিভা এবং মানুষের মন জয় করবার জন্য, মানুষকে ভালোবাসা পাবার জন্য সে যে কোনো শিল্পের মাধ্যমেই হোক তাকে সেটার কিন্তু অনুশীলন, চর্চা, অধ্যবসায়, নিষ্ঠা এগুলো তো থাকতেই হবে, না হলে কোনো কিছুতেই সফলতা আসে না, সেটা হোক শিল্প। কিন্তু ডেফিনেটলি পারফর্মিং আর্ট ইজ নট এ রকেট সায়েন্স, ইউ হ্যাভ টু স্টাডি এ লট। কিন্তু তারপরেও শিল্পী হতে গেলে এই কবিতা আবৃত্তি শিল্পী হতে গেলে আমার মনে হয় যে কবিতার সাথে সহবাস করা উচিত। একটি কবিতাকে আত্মস্থ করতে না পারলে আমি কখনোই সে কবিতাটি, আমার মনে হয় আমি তো কোনোদিন পারবো না সেটাকে ডেলিভার করতে। আমি যদি কোনো কবিতার সাথে রিলেট করতে না পারি, আই কান্ট রিসাইট ইট। আচ্ছা, কিন্তু আপনি যখন কোনো কবিতা আবৃত্তি করেন, কাদের কবিতা বা কাদের লেখা কবিতাগুলো আপনার বেশি পছন্দের? সে কোন ধরনের কবিতা আবৃত্তি করতে আপনার বেশি ভালো লাগে? আমার ছোটবেলা থেকেই পারিবারিকভাবে প্রাপ্তি ও উত্তরাধিকার সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই যে প্রাচ্যের কবি আমাদের গর্ব রবীন্দ্রনাথ ঠাকুর। আমি সত্যি রবীন্দ্র সাহিত্য দ্বারা এতটাই প্রভাবিত যে আমার আসলে অন্য কোথাও গিয়ে কিছু খোঁজার সময় এখনো হয়নি। তো রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আর এখনকার যারা তরুণ আছেন তারা কেমন করছেন আবৃত্তি শিল্পী হিসেবে, কি মনে হয়? দে আর ডুইং ফ্যান্টাস্টিক, ফেনোমেনাল। কারণ আমাদের সময় যখন ছিল, আমি আর্লি 90 বর্ন, তো আমাদের সময় এত উইন্ডোজ ছিল না দেখার জন্য, তো ইমানসিপেশনটা, বন্ধন মুক্তি, আর এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে দে ক্যান লুক আউট বিয়ন্ড দেয়ার ব্যারিয়ার্স। আমি বড় হয়েছি মফস্বলে, ফরিদপুরে। তো ফরিদপুর থেকে ঢাকায় আসাটা একটা জার্নি ছিল, ঢাকা থেকে পশ্চিমবঙ্গে যাওয়াটা একটা জার্নি ছিল, সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়াটা একটা, সব কিছু একটা উত্তরণ ধীরে ধীরে। কিন্তু এখন তো এত উইন্ডোজ হয়ে গেছে, আর এখন সত্যিকার অর্থে আবৃত্তি শিল্পীর অনেকগুলো ডাইমেনশনস চলে এসেছে। যেমন অনেকে থাকে বলে যে এলোকুয়েন্ট, আইডিয়েটর, expressionist, anchor like you. This is part of elocution. Voice artist হিসেবেও কাজ করছে। তো অনেকগুলো শাখা প্রশাখা হয়েছে। নিউজ কাস্টিং ইজ অলসো পার্ট অফ বাচিক শিল্প। আচ্ছা, এই সময় আপনার কণ্ঠে আরো একটি কবিতা শুনবো। কোন কবিতাটি শোনাবেন আমাদের? আমার একটা বৃষ্টির কবিতা পড়তে খুব ইচ্ছে করছে, সানাই কাব্যগ্রন্থ থেকে, এটা রবীন্দ্রনাথেরই। খুব সুন্দর কবিতাটা। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, একা একা কোথা চলেছিলাম নিষ্কারণে। শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে, খরবিদ্যুৎ রাতের পক্ষ দিতেছে চিরে। দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। এমনি রাত্রে বহুবার মোর বাহুতে মাথা, শুনেছিল সে যে কবির ছন্দে কাজরি গাথা। রিমিঝিম ঘন বর্ষণে বন রোমাঞ্চিত, দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত। এলো সেই রাতি বহি শ্রাবণের সে বৈভব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। ভাবনার ভুলে কোথা চলে যায় অন্য মনে, পথ সংকেত কত জানায়ছে যে বাতায়নে। শুনিতে পেলাম সেতারে বাজিছে সুরের দান, অশ্রু জলের আভাসে জড়িত আমারই গান। কবিরে ত্যাজিয়া রেখেছ কবির এ গৌরব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। বাহ, কি আকুতি বলো! খুবই চমৎকার। আচ্ছা, এই যে রবীন্দ্রনাথের কবিতা আপনার এত পছন্দ, রবীন্দ্র দর্শন আপনাকে কতটুকু আকৃষ্ট করে? সম্পূর্ণরূপে আকৃষ্ট না, আমি রবীন্দ্র দর্শন দ্বারাই প্রভাবিত। এই যে বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, এই
উনি যেভাবে শান্তি, এই যে শিল্প বিপ্লবের সময় গীতাঞ্জলি কেন এত সমাদৃত, শিল্প বিপ্লবের সময় এত অস্থির মানুষজনের মধ্যে থেকে হিউম্যান ইমোশনসগুলো হারিয়ে ফেলছিল, তখন উনি লিখেছিলেন, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো, কর্ম যখন বিপুল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে এসো। তো এরকম ঈশ্বরকে পাওয়া, মনের মধ্যে পাওয়া এবং এই মানবতা শুধুমাত্র তিনিই দেখিয়ে গেছেন সে সময়। এবং ওই পাশ্চাত্যের যেখানে সূর্য ডোবে, আমরা তো প্রাচ্যের, আমাদের এখান থেকে সূর্য উদয় হয়, ওখানে ডোবে, ওখানকার মানুষদেরকেও তিনি আলো দেখিয়ে গেছেন এবং বলে গেছেন লাইট, ও ওয়্যার ইজ লাইট। চমৎকার। আচ্ছা, আপনার তো এই যে কবিতাকে নিয়ে, কবিতাকে ভালোবেসে, কবিতাকে বুকে লালন করে অনেক দেশে যাওয়া হয়েছে, কোথায় কোথায় গিয়েছেন এখন পর্যন্ত? যেটা সবার আগেই মেনশন করবে সেটা হচ্ছে ইউকের নেহরু সেন্টারে ইন্ডিয়ান আইসিসিআর এর আমন্ত্রণে গিয়েছিলাম ইউকেতে। তারপরে সেখানকার ভারতীয় বাংলাদেশ হাই কমিশনের আমন্ত্রণে কবিতা আবৃত্তি করেছি। আমি 2017 সালে এনএবিসি নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স, যেটা মানে বিশ্ববঙ্গ সম্মেলন, সেখান থেকে আমন্ত্রণ পেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আই ডিডন্ট গেট দ্য ভিসা, কারণ হোলি আর্টিজান অপারেশনস ফর সাউথ এশিয়ানদের মধ্যে কিছুটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো ভিসা হ্যাজার্ডের কারণে অনেক সময় আশা ভঙ্গ হয়েছে। আর বিশেষ করে কলকাতার এমন কোনো বড় মঞ্চ নেই যেখানে আমি সত্যি একটু গর্বের সাথেই বলতে হয় যে যেখানে আমার আবৃত্তি করবার সৌভাগ্য হয়নি। রবীন্দ্র সদনের মতো জায়গাতে আবৃত্তি করলাম একক। এবং এবছর যোধপুর পার্ক ফেস্টিভ্যালে প্রদীপ ঘোষ, যিনি আবৃত্তির কিংবদন্তি, তাকে আজীবন সম্মাননা প্রদান করা হলো এবং ওনার স্মরণে আমি বাংলাদেশ থেকে গিয়ে কবিতা আবৃত্তি করেছিলাম এবং উনি বসে আছেন সামনে, মানে শুনছেন আমাকে। এটাই প্রাপ্তি, মেমোরি টু রিমেম্বার, সত্যি। আচ্ছা, বাংলা ভাষা ছাড়া কখনো অন্য ভাষার কবিতা আবৃত্তি করা হয়েছে? হ্যাঁ, আমি তো ইংরেজি, উর্দু, হিন্দি, আমি গুলজার সাহাবের ভীষণ ভক্ত। আমি মাঝে মধ্যে পড়ি, আমি জানি না এখানে আমি অ্যালাউড কিনা পড়বার জন্য, কিন্তু আমি সবসময় প্রয়াস করি, কারণ দেশে বিদেশে গেলে হয় কি যে সব ধরনের কবিতা পড়তে হয়। যেমন ফ্রেঞ্চ অ্যাম্বাসিতে গেলে বা জার্মানি কালচারাল সেন্টারে গেলে ওখানে অনেক ভাষাভাষী লোকজন আসে, সেখানে ইংরেজি কবিতা, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, ইংলিশ ট্রান্সলেশনসগুলো বা বিভিন্ন ট্রান্সক্রিয়েশনসও পড়বার সুযোগ হয়। সব কিছু মিলে আসলে অভিজ্ঞতাটা বেশ ব্যাপক আকারে প্রসারিত হয়েছে। আচ্ছা, এবারে আরও একটি কবিতা শুনি না হয়? কোন কবিতাটি শোনাবেন? অন্য ভাষার নাকি বাংলারই? বাংলা ভাষাতেই শুনি আমরা। হ্যাঁ, সেই একটি প্রেমের কবিতা শুনে। আসলে এই জিনিসটা না বর্তমানে বাংলাদেশ থেকে, বাংলাদেশ না আমাদের সংস্কৃতি থেকে উঠে গেছে, যেটা হচ্ছে যে পত্র, চিঠি লেখা। তো রবীন্দ্রনাথের পত্র সাহিত্য থেকে আমি একটু পড়ে শোনাচ্ছি ছোট করে। উনি ওনার স্ত্রী মৃণালিনী দেবীকে লিখছে। ভাই ছুটি, আজ শিলাইদহ ছাড়বার আগে তোমার চিঠিটা পেয়ে মন খারাপ হয়ে গেল। অসন্তোষকে মনের মধ্যে পালন করো না ছোট বউ, ওতে মন্দ বই ভালো হয় না। প্রফুল্ল মুখে, সন্তুষ্ট চিত্তে, অথচ একটা দৃঢ় সংকল্প নিয়ে সংসারের ভিতর দিয়ে যেতে হবে। আমি নিজে ভারী অসন্তুষ্ট স্বভাব, সেজন্য আমাকে অনেক অনর্থক কষ্ট পেতে হয়, কিন্তু তোমাদের মনে অনেকখানি প্রফুল্লতা থাকা ভারী আবশ্যক, নইলে সংসার বড় অন্ধকার হয়ে আসে। যা চেষ্টা করবার তা যত দূর সাধ্য করব, কিন্তু তুমি মনে মনে অসুখে অসন্তুষ্ট হয়ে থেকো না ছুটি। জানো তো ভাই, আমার খুঁতখুঁতে স্বভাব, আমার নিজেকে ঠান্ডা করতে কত সময় নির্জনে বসে নিজেকে কত বোঝাতে হয় তা তুমি জানো না। তুমি আমার সেই খুঁতখুঁতে ভাবটি দূর করে দিও, কিন্তু তুমি আবার তাতে যোগ দিও না। আজকাল আমার মনের একমাত্র আকাঙ্ক্ষা এই, আমাদের জীবন সহজ এবং সরল হোক, আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক, আমাদের সংসার যাত্রা আড়ম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক। সুখং বা यदि वा দুঃখং, প্রিয়ং বা यदि वा প্রিয়ং, প্রক্তং প্রক্তুম উপাসিতা, হৃদয়ী না পরাজিতা। তোমার রবি।
অদ্ভুতভাবে স্পর্শ করলো আমাকে, আমার মনে হয় দর্শকদেরও তাই। নিশ্চয়ই। খুব ভালো লাগলো কথা বলে। আপনার আগামী দিনগুলো যেন সুন্দর কাটে সেটাই প্রত্যাশা। আর আমাদের শুভ সন্ধ্যা এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।